একজোড়া আগুন পাখি। অরণিতা তুষ্যি তুষ্কন্যা। পর্ব 20। সত্যি করে বলো তো, কোনোদিনও কি আমায় তুমি ভালোবেসেছিলে? কেনিথ আনায়ার কথায় নির্বিকার বসে রইল। অন্যদিকে আনা ও কেনিথের থেকে কোনো উত্তর না পাওয়ায় রুক্ষ হেসে পাশে ফিরে তাকালো। তাকিয়ে দেখল কেনিথ অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছে। ভালোবাসনি কখনো, তাই না? জানি না। কেনিথের অকপটে বলা কথায় আনা কিঞ্চিত তাচ্ছিল্যের সাথে মুচকি হেসে বলল। তবে জানোটা কি? কিভাবে শুধু মানুষের জীবন তছনছ করতে হয়? আমার না আফসোস হয় বাবা পাগল ছিল। যা করেছে তা কোনো জানোয়ারের চাইতেও কম কিছু নয়। তবে সেদিন একটা কাজ অসম্পূর্ণ রেখে বড্ড ভুল করেছে। তোমার বাবা মায়ের সাথে তোমাকে উপরে পাঠিয়ে দেওয়া উচিত ছিল। ওহ, তোমাকে ছাড়া আমি আবার একা একা কি করতাম? আমাকেও মেরে ফেলা উচিত ছিল। তাহলে হয়তো আজ আর বিনা দোষে কতগুলো জীবন শেষ হতে দেখতে হতো না। আনায়ার কথা শেষ হতেই কেনিথ আনায়ার দিকে গরম চোখে তাকিয়ে পুরনয় অন্যদিকে চোখ ফিরিয়ে নিল। এদিকে আনায়ারও যেন কেনিথের এহেন নির্বিকার ভাবভঙ্গিতে খুব বেশি বিরক্ত। দাঁতে দাঁত চেপে কিছুক্ষণ কেনিথকে দেখার পর পুনরায় নজর সামনে ফিরিয়ে আবারও বলতে লাগল। এত সহজে রবে না তুমি, তাই না? আচ্ছা তুমি আমায় এটা বলো তো, তুমি ঠিক চাও? তোমার জীবনে আর কি অপূর্ণতা রয়েছে যা পূর্ণ হলে তুমি তোমার এই ধ্বংসলীলা থামাবে? আমায় আর কি করতে হবে বলো? 7 বছর তো আর অভিনয় করলাম। কই কিছুই তো হলো না, শুনেছি 2-1 বছর বৌমর আর বিরহে কাটিয়েছ, এরপর সেই আবার তোমার অমানুষিক কার্যক্রম শুরু। বারবার এভাবে চুপ করে না থেকে দয়া করে বলেন আর কার কার জীবন ধ্বংস করতে চান? প্রাক্তনের বিরহের গল্প তবে মস্তিষ্কে একটু বেশিই লাড়াচাড়া দিয়েছে। ই অসময়ে ফালতু কথা বলে মেজাজ খারাপ করাবে না। নয়তো গাড়ি নিয়ে কিন্তু সোজা উপরে যাওয়ার ব্যবস্থা করব। তোরা জাইরা তেজ আমায় দেখাতে আসবি না। কেনিথের নির্বিকার কথাবার্তা আর আনায়ার রাগ বিরক্তি মিশ্রিত প্রতিক্রিয়ায় বর্ষর কিছু হওয়ার আভাস দিচ্ছে। তবে আনা মোটেও ইচ্ছে নেই এই মুহূর্তে কেনিথের সাথে এসব বিষয়ে লাগার। বরং বারবার তার নজর সরে যাচ্ছে তাদের গাড়ির পেছনে থাকা একটা কালো রঙের বর্ষর গাড়িটার দিকে। সাইড মিররে কয়েকবার আনায়ার সেই গাড়িটির দিকে নজরও পড়েছে। যদিও বিষয়টা সে গুরুতর ভাবে দেখছে না। তবে সেই কখন থেকে খেয়াল করছে যে তার গাড়ির স্পিড বাড়ানো কিংবা কমানোর সাথে সাথেই পেছনের গাড়িটিরও গতি বাড়ছে কমছে। মনে হচ্ছে অনেকক্ষণ ধরেই গাড়িটি তাদের ফলো করছে। আবার না খুব বেশি সামনে যাচ্ছে, না খুব বেশি পেছনে, একদম তাদের গাড়ির স্পিডের সাথে সমানতালে এগিয়ে আসছে। এদিকে আনা চুপচাপ থাকার মাঝেই কেনিথ আকস্মিক অদ্ভুত স্বরে বলতে লাগল। আমি মরলে সবচেয়ে বেশি খুশি তুইই হবি, তাই না? কেনিথের কথা আনা নিজের ভাবনা থেকে বেরিয়ে এলো। কিঞ্চিত কপাল কুঁচকে কেনিথের দিকে মুখ ফিরিয়ে দেখল কেনিথের নজর সামনের দিকে। আনাও পুনরায় নিজের নজর সামনের দিকে ফিরিয়ে খানিকটা কড়া কণ্ঠে বলতে থাকল। অবশ্যই একদম ঠিক বলেছেন। আপনি মরলে সবচেয়ে খুশি তো আমিই হব। এতই খুশি হব যে আমি নিজেও খুশিতে রে যাব। এই বলতেই না বলতেই আনা আচমকা গাড়ির স্পিডটা বাড়ালো। অন্যদিকে কেনিথ আকস্মিক আনায়ার কথায় কিঞ্চিত মুচকি বাঁকা হাসল। তবে আচমকা আনায়ার হেঁচকির আওয়াজে কেনিথ ওর দিকে ফিরে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, এমন উটপাখির মতো শব্দ না করে পানি খা। এসব আওয়াজ শুনতে বিরক্ত লাগে। আনাও বিরক্তির সাথে বলল, হেঁচকির আওয়াজ উটপাখির মতো? কোথায় পাও এসব লজিক? পানি দেও। পানির বোতলটা কোথায়? কেনিথ একটু খুঁজে নিয়ে পানির বোতল বের করতেই দেখল পুরো বোতলটা খালি পড়ে রইছে। এটা দেখামাত্রই আনায়ার সাথে সাথে কেনিথও বিরক্ত হলো। আনা আর কথা না বাড়িয়ে দ্রুত গতিতে গাড়ি নিয়ে মোটামুটি নির্জন একটা রাস্তার পাশে গিয়ে থামালো। রাস্তার দুপাশে মোটামুটি কয়েকটা দোকান রয়েছে। কেনিথ যেতে চাইলেও আনা বাধা দিয়ে গাড়ি থেকে কিছুটা কাছেই থাকা দুটো খোলা দোকানে গিয়ে দেখল খাবার পানি নেই। তবে রাস্তার অপর পাশে কয়েকটা বড় দোকান রয়েছে, সেখানে পানি পাওয়া নিশ্চিত। আনাও যথারীতি জানালা দিয়ে কেনিথকে ইশারা করে রাস্তার অপর পাশে পৌঁছে গেল। এদিকে কেনিথ গাড়িতে বসে বসে আনায়াকে দেখতে থাকা অবস্থাতেই হুট করেই গাড়ি হতে বেরিয়ে এলো। আশেপাশে তাকিয়ে দেখল মানুষের ভিড়ও তেমন নেই। মাঝে মধ্যে কয়েকটা গাড়ি রাস্তা দিয়ে চলাচল করছে। রাস্তায় তেমন চকচকে আলো দেওয়ার মতো লাইট ল্যাম্পপোস্ট খুব একটা নেই। বোঝাই যাচ্ছে শহর থেকে তারা অনেকটাই দূরে। কিন্তু আনা ঠিক কোথায় যাচ্ছে তা নিয়ে কেনিথ অবগত নয়। কেনিথ দীর্ঘশ্বাস ফেলল। রাস্তার অপর প্রান্তের দূরের দোকানগুলোর ভিড়ের ভিতর তাকিয়ে থাকা আনায়ার দিকে অপলক তাকিয়ে রইল। অসময়ে যেন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। কেনিথ তার এই অজানা অনুভূতির সাথে পরিচিত নয়। কিছু অজানা বিষয় নিয়ে তার মস্তিষ্ক ভাবতে বসেছে। কেনিথের এই খেয়ালে বেখেয়ালির মাঝেই আচমকা তার সামনে বৃদ্ধ মহিলা এলো। পরনে সাদা কালো শাড়ি, মাথায় বড় ঘোমটা দেওয়া, চুলগুলো সাদা কালো, কিছুটা কুঁজো হয়ে দাঁড়িয়ে রইছে। হাতে একটি ছোট বাচ্চার ন্যায় কিছু কাপড়ের আদলে পেঁচানো। কেনিথের পর্যবেক্ষণে এমনটাই মনে হলো। তবে হঠাৎই এই বৃদ্ধার আগমন কোথায় হতে এলো তা কেনিথের ঠিক বোধগম্য হলো না।
আর চোখে আশেপাশে তাকিয়ে দেখল দূরে দূরে শুধু মানুষের চলাচল আর কয়েকটা গাড়ি দাঁড় করিয়ে রাখা। কেনিথের মনোযোগ সরে এলো নারীটির কথার স্বরে। আচমকাই নারীটির বৃদ্ধ মহিলার মতো কণ্ঠস্বরে থেমে থেমে বলতে লাগল, বা বা একটা সাহা জো করবে। কেনিথ কপাল কুঁচকে ফেলল। নারীটি লম্বায় তার সমান না হলেও কুঁজো হয়ে থাকায় কেনিথ আর তার মুখটাও ঠিকঠাক দেখতে পাচ্ছে না। তবে কুঁচকে যাওয়া গলা, হাত আর মুখের কিছুটা অংশ নারীটিকে তার বৃদ্ধার মতোই লাগছে। তবুও কি যেন একটা কনফিউশন থেকেই যাচ্ছে। কেনিথ আজ অদ্ভুতভাবে কেন যেন এসব ভাবতেও বসেছে। এরই মাঝে নারীটি আবারও বলতে লাগল, বাবা দয়া করে আমার এই নাতনিটাকে ধরবে। আমি একটু ওই দিকটায় টয়লেটে যাব, এক্ষুনি চলে আসব। কেনিথ আবারও কপাল কুঁচকে কাপড়ে পেঁচানো বাচ্চাটার দিকে তাকালো। মুখটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, তবে এটুকু মনে হচ্ছে কোনো একটা ঘুমন্ত বাচ্চাকে কাপড় দিতে পেঁচিয়ে রাখা রয়েছে। কেনিথ আকস্মিক কি করবে বুঝে উঠতে পারল না। এই স্বাভাবিক বিষয়টাকেও সে স্বাভাবিকভাবে নিতে পারছে না। কেনিথ আশেপাশে তাকিয়ে দেখল কাছে দূরে ওয়াশরুম থাকলে থাকতেও পারে, ব্যাপারটা অস্বাভাবিকও না। কেনিথও আর বেশি ভাবল না। নারীটির মৃদু কাপা কাপা হাত হতে মোটা কাপড়ের প্রলেপে পেঁচানো বাচ্চাটাকে কোলে তুলে নিল। কেনিথ বাচ্চাটার দিকে তাকাতেই কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে গেল। কুঁচকে যাওয়া কপালটা মিলিয়ে গেল। একদম ফুটফুটে একটা চেহারা তার চোখের সামনে দৃশ্যমান। কালো কুচকুচে পাপড়িগুলো নিস্তব্ধে বুজে রইছে, কোনো নড়চড় নেই। কেনিথ ভেবেই নিল বাচ্চাটা ঘুমাচ্ছে। এছাড়া আকস্মিকই তার নিজের অনাগত সন্তানের কথা স্মরণ হলো। সে সময়ের সবকিছু যদি ঠিক থাকতো তবে আজ নিশ্চয় তারও একটা সন্তান থাকত। এতদিনে যথেষ্ট বড়ও হতো, তাকে বাবা বলেও ডাকত। সেও তো বাবা হতে পারত। কিন্তু এমন কিছুই হয়নি, শুধু হয়েছে ধ্বংস। সবকিছু ধ্বংস হয়েছে, যার সবকিছু পেছনে প্রত্যক্ষ পরোক্ষভাবে সে নিজেই দায়ী। কেনিথ কিছুক্ষণের জন্য ধ্যানে হারিয়ে গিয়েছিল। হুঁশ ফিরতেই জোরে দীর্ঘশ্বাস ফেলল। বাচ্চাটা থেকে চোখ ফিরিয়ে সামনে তাকাতেই দেখল সেই বৃদ্ধা নারীটি আর নেই। কেনিথ তড়িৎ পাশে ফিরে তাকাতেই দেখল সাদা কালো শাড়ি পরা নারীটি দূরে থাকা একটা কালো গাড়ির পেছনে যেতেই সে কেনিথের দৃষ্টির অগোচরে চলে গেল। অন্যদিকে কেনিথ নজর ফিরিয়ে রোডের অপর প্রান্তে তাকাতেই দেখল আনা একটা পানির বোতল হাতে নিয়ে তা খেতে খেতে রাস্তা পেরোনোর জন্য উদ্বিগ্ন। তবে কেনিথ তার দিকে তাকাতেই আনাও কেনিথের দিকে অপর পাশ হতে কপাল কুঁচকে তাকালো। হাতের ইশারায় বোঝালো কেনিথের হাতে কি রয়েছে। কেনিথ আনায়ার ইশারায় কোনো প্রতিক্রিয়া করল না, বরং এক অদ্ভুত অনুভূতি নিয়ে পুনরায় বাচ্চাটার মুখের দিকে তাকালো। তবে এবার আকস্মিকভাবেই কোথাও হতে এক প্রকার টিক 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 আওয়াজ শুনতে পেল। আওয়াজ হয়তো সে বাচ্চাটাকে কোলে নেওয়ার পর হতেই অনুভব করছিল, তবে মনোযোগী না হওয়ায় বিষয়টা বুঝতে পারেনি। অবশ্য এই আওয়াজ নিতান্তই মৃদু। কেনিথ আকস্মিক থমকে গিয়ে কি যে ভেবে আচমকা বাচ্চাকে পেঁচিয়ে রাখা কাপড়টা এক ঝটকায় সরিয়ে দিল। মুহূর্তেই তার সামনে দৃশ্যমান হলো বাচ্চাটার পেট বরাবর সদ্য সেলাই করা কাটা অংশ। কেনিথের আর বুঝতে বাকি নেই যে কি হতে চলেছে। সে আচমকা একবার পাশে ফিরতেই তার নজর পড়ল দূরে কালো রঙের গাড়ির পাশে আবছা আলোয় শটানভাবে দাঁড়িয়ে সাদা শাড়ি পরা সেই নারীটির দিকে। দূর থেকে চেহারাটা স্পষ্ট নয়, অথচ কেনিথের সামনে কুঁজো হয়ে থাকা নারীটির ভাবমূর্তি এখন সম্পূর্ণ ভিন্ন। অন্ধকার আবছা আলোতেও কেনিথের কাছে নারীটির চোখ জোড়া যেন ভিন্ন কিছুর আভাস দিচ্ছিল। সে তির্যক দৃষ্টিতে কেনিথের দিকে তাকিয়ে। তবে কেনিথ যখনই তার হাতে ছোট্ট রিমোট স্বরূপ কিছু ধরে থাকতে দেখল তখনই কেনিথের টনক নড়ল। মুহূর্তেই আগপাজ কিছু না ভেবে নিজের হাত থেকে বাচ্চাটাকে নিজের গাড়ির খোলা জানালার দিকে ছুঁড়ে মেরে নিজেকে সরিয়ে নেওয়ার প্রায়সে ছুটতে নিয়েছিল তো ঠিকই, কিন্তু তার আগেই বিকট শব্দে পুরো জায়গায় জুড়ে আকস্মিক কেঁপে উঠল। ধ্বংসযজ্ঞের ন্যায় গাড়ির আশেপাশের প্রতিটি অংশ ভেঙে ছিটকে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। আশেপাশের মানুষজন আতঙ্কে বিস্ময়ে থমকে দাঁড়াল। কিছুজনে ছিটকে যাওয়া গাড়ির বিভিন্ন অংশের দরুন আঘাতপ্রাপ্ত হল। কেউ বা দৌড়ে ছুটে এলো, নয়তো দূরে সরে গেল। সপ্রাক্ত বিধ্বস্ত গাড়িতে দাও দাও করে করে আগুন জ্বলছে। আর এত সব কোলাহলের মাঝে কেনিথ ছিটকে রাস্তায় একপাশের কোনায় রা হয়ে পড়ে রইছে। মাথা ফেটে রত ঝরছে, হাত পা শরীরের বিভিন্ন অংশে ছিলে গিয়েছে। এরই মাঝে একদল লোকজনের কোলাহলে গাড়ির আশপাশটা ঘিরে ধরল। অন্যদিকে রোডের অপর প্রান্তে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আনা। আকস্মিক এই ঘটনায় তার হাত থেকে পানির বোতলটাও পড়ে গিয়েছে। স্তব্ধ নয়নে বিস্ময়ের সহিত চারপাশের মানুষজনের ছোটাছুটি দেখছে। আনায়ার ধ্যান ফিরতেই নিজের অকার্য দেহটাকে নিয়ে ছুটতে লাগল। ভিড়ের মাঝে ঢুকে পাগলের মতো এদিকে ওদিক কেনিথকে খুঁজতে লাগল। লোকজন গাড়ি সহ আশেপাশের আগুন নিভাতে ব্যস্ত, কিন্তু আনা ছন্নছাড়া অগোছালো হয়ে কেনিথকে খুঁজে চলেছে। কিন্তু কেনিথের সাক্ষাৎ তার মিলছে না। না, কেনিথ আশেপাশে কোথায়ও নেই। এরই মাঝে আনায়ার নজর পড়ল আচমকা দ্রুত গতিতে ছুটে চলা সেই কালো গাড়িটার দিকে।
কেন জানি না আনায়ার মনে হলো এইমাত্র গাড়িটায় কয়েকজন লোক কাউকে তুলে নিয়ে চলে গেল। যদিও সে পুরোপুরি খেয়াল করেনি তবুও কিছু একটা আন্দাজ করে নিয়েছে সে, যে কারণে এই মুহূর্তে প্যানিক করে আর সময় নষ্ট করার মতো কোনো মানেই নেই। আনা আকস্মিক ঢোক গিলে নিজেকে দৃঢ় করল। অতিদ্রুত ভিড়ের মাঝ হতে বেরিয়ে এসে প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে দ্রুত কাউকে কল করল। ফোনের অপর প্রান্তের ব্যক্তিটি কল রিসিভ করা মাত্রই আনা তড়িঘড়ি করে বলতে লাগল, কেনিথকে নিয়ে গিয়েছে। যা করার এবার খুব দ্রুত করতে হবে। এসব কে করছে না করছে মাস্টারমাইন্ডকে সবটা জানা চাই আমার। কিন্তু এর আগে কেনিথকে বাঁচাতে হবে। ওদের আস্তানায় যেভাবেই হোক পৌঁছাতে হবে আজ। আমার মন বলছে কেনিথকে পেয়ে গেলে ইনায়াকেও পেয়ে যাব। বহুদিনের পরিকল্পনা, এদের কিছু তো গড়বড় রয়েছে এখানে। শুধু বরাবরের মতো হাতে ছোঁয়ার বাহিরেই রয়ে গিয়েছে। রাত 11টা পেরিয়েছে। শহর থেকে অনেকটা দূরে নির্জন আবছা আলোয় পরিপূর্ণ রাস্তায় অনেকক্ষণ পরপর দু একটা গাড়ি চলাচল করছে। রাস্তার দুধারে বড় বড় গাছপালা আর কিছুটা দূরত্ব পেরিয়ে বড় বড় ল্যাম্পপোস্ট। এমনই এক পরিস্থিতিতে মোটামুটি আলো রয়েছে এমন জায়গায় রাস্তার একপাশে দাঁড়িয়ে আনা। পরনে একটা ওয়েস্টার্ন স্টাইলিশ ড্রেস। যত দ্রুত সম্ভব পরিকল্পনা অনুযায়ী সোজাসাপটা সেজে আসা যায়। চুলগুলো একদম কোনোমতে ঠিকঠাক করে ছেড়ে রাখা। কানে তার ছোট্ট ব্লুটুথ ইয়ারপড। এছাড়া বর্তমানে আনা দৃঢ়তার সহিত ধীর আওয়াজে কথা বলতে ব্যস্ত। অনবরত অপর প্রান্তের ব্যক্তির দেওয়া সিগন্যাল মনোযোগী সে। সন্ধ্যারাতের সে ঘটনার পর আনা খুব বেশি দেরি না করে সেখান থেকে দ্রুত বেরিয়ে পড়েছিল তার মূল গন্তব্যে, যেখানে তার কেনিথকে সহ নিয়ে যাওয়ার কথা ছিল। দেশে আসার পর আনা অনেকটা গোপনেই একজন বিশেষ ব্যক্তির সাথে দেখা সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেয়। বিশেষ বলতে আনা পূর্বপরিচিত নয়, বরং সেই লোকটি আনায়ার কাজে সাহায্য করতে পারবে। আর দেশে আসার পর থেকে আনায়াকে এই ব্যাপারে গোপনে সাহায্য করে যাচ্ছিল ইমন। সেই ইমন যার হাত ধরেই আনা কেনিথের সাক্ষাৎ কিংবা পিএ হওয়ার সূত্রপাত হয়েছিল। আনায়ার মনে হয়েছিল বরাবরের মতো ইমন তাকে কোনো না কোনো ভাবে সাহায্য করতে পারবে। নয়তো দেশে এমন কেউ নেই যে আনা এই অল্প সময়ের মাঝে বিশ্বাস করবে কিংবা লুসিয়ার পাঠানো লোকেদের সাহায্য নিয়ে কিছু করতে পারবে। কেননা আনা মোটেও চায় না যে কেনিথের নানি লুসিয়া কোনোভাবেই তার দেশে আসার মূল মনোভাব সম্পর্কে কিছু জানতে পারুক। যথারীতি আনা ইমনের সাথে সবকিছু শেয়ার না করলেও তার সাহায্য নিয়ে একজন বর্ষর আন্ডারগ্রাউন্ড ক্রামই ফিক্সার কিংবা ইনফরমারের সাথে যোগাযোগ করে। অতঃপর সেই ব্যক্তির সাহায্য নিয়ে শেষমেশ এটুকু জানতে পেরেছে এই পুরো গেইমের সাথে অলিভার নামক একজন জড়িত রয়েছে। এছাড়া এদের পুরো একটা টিম দেশের মধ্যেই গোপনে নিজেদের আস্তানায় কয়েক বছর ধরেই সিক্রেট কোনো মই করে যাচ্ছে। আর এরাই হয়তো কেনিথকে নিয়ে গিয়েছে এবং ইনায়ার সন্ধান এদের কাছ হতেই পাওয়া যাবে। এই জন্য আগে তাদের আস্তানা খুঁজে পাওয়াটা খুব জরুরি। এবং ইনফরমেশন অনুযায়ী আজ ঠিক এই রাস্তা দিয়েই অলিভার নামক লোকটি যাওয়ার কথা রয়েছে। এছাড়া অলিভার সম্পর্কে খোঁজ নিয়ে এটুকু জানা গিয়েছে যে এই লোক বহু বছর ধরেই বিভিন্ন ক্রাইমের সাথে জড়িত রয়েছে। আর এ কেন বাংলাদেশীয় নয়। অলিভার একজন বিদেশি এবং কোনো ইন্টারন্যাশনাল টিমের হয়ে কাজ করে যাচ্ছে। এছাড়া তাদের পরিকল্পনার প্রয়োজনে আরও একটি তথ্য মিলেছে যে এই অলিভার মেয়েলোকের প্রতি একটু ভিন্নভাবেই আকৃষ্ট, যেটাকে স্যাটাইরিয়াসিসও বলা চলে। আর যদি এই সুযোগ কাজে লাগানো যায় তবেই কিছু একটা করা সম্ভব। নয়তো এদের মতো ধূর্ত ব্যক্তিদের ধরাটা অনেকটাই অসম্ভব। আর না তাদের কাছে যথাযথ কোনো পরিকল্পনা রয়েছে। আনা ফিসফিস করে সেই ব্যক্তি আর ইমনের সাথে কথা বলছে। 11টা থেকে 11:30টার মধ্যেই গাড়িতে করে এই রাস্তায় অলিভারের যাওয়ার কথা। আনা ইচ্ছে করেই নিজের সাথে ইমন বা অন্য কাউকে নেয়নি। তাদের এই পরিকল্পনা খুব বেশি জোরদার নয়। তবে এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু করাও সম্ভব নয়। অনেকক্ষণ সময় পেরিয়ে যাচ্ছে তবুও রাস্তায় কোনো গাড়ির চলাচল নেই। আনা বিরক্ত সাথে অধৈর্য হয়ে গিয়েছে। অলিভার ব্যতীত অন্য কেউ তো এই মুহূর্তে যেতে পারে, কিন্তু সে কিভাবে বুঝবে ঠিক কোনটা অলিভার? এই পরিকল্পনার তো কোনো নিশ্চয়তাই নেই। কি হচ্ছে না হচ্ছে এই সময়ে ঠিক কি করা উচিত তার কোনো কিছুই মাথায় ঢুকছে না। অন্য কারো হতে যে সাহায্য নিবে সে উপায়ও তো নেই। এই মুহূর্তে কাউকেই সে বিশ্বাসও করতে পারছে না। যদি বিশ্বাস করা সম্ভবই হতো তবে আজ ইনায়াকেও এভাবে খুঁজে হতো না। আর না কেনিথের এই হাল হতো। এরই মাঝে আনা খানিকটা বিরক্ত হয়ে ফিসফিসয়ে বলল, কাজ হবে তো? সেই কতক্ষণ হয়ে গিয়েছে এখনো একটা গাড়িও আসেনি এদিকে। অস্থির হবেন না? এই মুহূর্তে ধৈর্য ধরা ছাড়া আর তেমন কিছুই করার নেই। ওরা যেন তেন কোনো ক্রিমিনাল নয় যে সহজেই ধরে ফেলতে পারবো। আর আমাদের প্ল্যানটাও জাস্ট অন্ধকারে ঢিল ছোড়বার মতো। আপনি শুধু ধৈর্য ধরুন আর সতর্ক থাকুক। আনা অপরপ্রান্তের ব্যক্তিটার কথা শোনামাত্রই দীর্ঘশ্বাস ফেলল। আরও কিছুক্ষণ চুপচাপ থাকবার পর আচমকাই একটা কালো রঙের গাড়ির দেখা মিলল। ভালোই দ্রুত গতিতেই ছুটে আসছে। আনা ঘড়িতে একবার সময় দেখে নিল। সময়টা ঠিকঠাক, এবার আরেকটা রিস্ক নেওয়া যাক।
আনা শুধু ধীর সুরে আরেকবার বলল, একটা গাড়ি আসছে। আমি ট্রাই করে দেখি যা হওয়ার হবে। জি জি, আরেকটা বিষয়, অলিভার যেহেতু বিদেশি তাই আপনি হয়তো তাকে দেখলেই কিছুটা বুঝে যাবেন। যদি সাধারণ বা খারাপ কেউ হয়, যদি এমন কিছু আপনার মনে হয় তবে প্লিজ চলে আসবেন। এই মুহূর্তে অন্তত আপনার কোনো ভুল ডিসিশন নেওয়া উচিত হবে না। হুম। এরপর আর আনা বেশি দেরি করল না। রাস্তার কিছুটা সামনের দিকে এগিয়ে গিয়ে বিপদগ্রস্ত পথিকের ন্যায় অভিনয় করে গাড়ি থামাতে হাত উঁচিয়ে ইঙ্গিত দিতে লাগল। আনায়ার মনে যথেষ্ট সংশয় রয়েছে। শুরুতে একটা গাড়ি থামিয়েছিল, তবে সেখানে শুধুমাত্র একজন সাধারণ মানুষ ছিল। সেই সময় কোনো মতে তালবাহানা দিয়ে বিষয়টা কাটিয়ে নিয়েছে। কিন্তু এবার কি হতে চলেছে সে নিজেও জানে না। তবে আশানুরূপ ফল হিসেবে এবার আচমকা গাড়িটা আনায়ার সামনে এসে থেমে গেল। আনা গাড়িটার দিকে তাকিয়ে দেখল সোডিয়ামে আলোতে গাড়িটা একদম চকচক করছে, সাথে দামি ব্র্যান্ডেরও মনে হচ্ছে। এই রাস্তায় এই ধরনের গাড়ি কিংবা মানুষজনের যাওয়া আসার বিশেষ কোনো কারণ থাকার কথা না। আনায়ার খানিকটা সন্দেহ হলো, সঙ্গে কিছুটা প্রত্যাশার আলোও দেখতে পেল। গাড়িটা থেমে যেতেই আনা নিজে থেকেই গাড়ির দিকে এগিয়ে গেল। এরই মাঝে গাড়িটার জানালার গ্লাসটাও ভেতরে থাকা ব্যক্তিটা খুলে ফেলেছে। আনা কাছে যাওয়া মাত্রই দেখতে পেল একজন কালো কোট পরা ব্যক্তি মুখে কালো মাস্ক পরে বসে রয়েছে। আনায়াকে দেখে সেই লোক মুখ ঘুরিয়ে আনায়ার দিকে তাকালো, তবে কিছু বলল না। আনাও নিজেকে কিছুটা দৃঢ় করে বিপদগ্রস্ত ভঙ্গিতে বলতে লাগল, প্লিজ আমাকে সাহায্য করুন। আশেপাশে একটা গাড়িও নেই। আমাকে বাড়ি ফিরতে হবে। প্লিজ আপনি কি আমায় গাড়িতে লিফট দিতে পারবেন? আনা খেয়াল করল মুখ ঢাকা লোকটির চোখ দুটোতে এক অদ্ভুত মুক্তার আভাস। আনা এবার আরও নিশ্চিত হল তার অন্ধকারে ঢিল ফেলার পরিকল্পনা ভুল দিকে এগোয়নি। তবে লোকটি সম্পূর্ণ মুখ স্পষ্ট দেখা না গেলেও একে দেশি তো মনে হচ্ছে না। এরই মাঝে লোকটি নিজের মাস্ক খুলে নেশাতুর স্বরে বলল, অফকোর্স কাম হেয়ার ডার্লিং। আনা কিছুটা মুচকি হাসল। এবার তো এর কণ্ঠস্বর আর চেহারায় সেও সম্পূর্ণ নিশ্চিত এটাই হয়তো অলিভার। গাড়ির দরজাট খুলতেই আনা গিয়ে দ্রুত গাড়িতে বসে পড়ল। সাথে কৌশলে কান থেকে ব্লুটুথটাও খুলে সরিয়ে ফেলল। নিশানা যেহেতু সঠিক জায়গায় লেগেছে, তবে এটা আর আপাতত রাখা ঠিক হবে না। অলিভারের চোখে পড়ে গেলে আবার গড়বড় হয়ে যাবে। আনা বসার সাথে সাথেই পাশ থেকে লোকটি একদম স্পষ্ট বাংলাতে বলতে লাগল, কোথায় যাবে তুমি? এখানে কিভাবে এসেছ? জি আমি আমার ফ্রেন্ডদের সাথে একটা পার্টিতে গিয়েছিলাম। কিন্তু ওদের সাথে ঝগড়া হওয়া পর মাঝরাস্তায় আসার পর ওরা আমায় ওই রাস্তার মোড়ে রেখে চলে যায়। আমার না অনেক ভয় হচ্ছে। আমায় বাড়ি যেতে হবে। এখানকার কিছুই চিনি না আমি। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আনা খেয়াল করল লোকটি তার কথার দিকে কোনো ধ্যানজ্ঞানই নেই। নেশাতুর চোখজোড়া যেন সম্পূর্ণ তার দিকে বিচরণ করছে। আনায়ার পরনে একদম স্টাইলিশ কালো রঙের পার্টি ড্রেস আর ছোট্ট একটা ব্যাগ। ফর্সা তোরে কালো রঙেরটা মানিয়েছেও বেশ। কিন্তু ভেতরে যে তার ভের আগুন জ্বলছে, তাতে মনে হচ্ছে এখনই পায়ের কাছ বাঁধা পিস্তলটা দিয়ে এখনই একে শেষ করে দিতে। আনা নিজেকে বরাবরের মতোই শান্ত করল। অন্যদিকে সেই লোকটি বলল, কোথায় যাবে তুমি? তোমার বাড়ি কি শহরের দিকটায় নাকি? জি জি, প্লিজ আমাকে সাহায্য করুন। আহা, সাহায্য তো আমি করবই, কিন্তু এত রাতে তোমার বাড়ি মানে শহরের দিকে যেতে যেতে তো অনেক দেরি লাগবে। তুমি যদি কিছু মনে না করো তবে আজ রাতটা তোমায় আমি একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে চাই। সকাল হলেই না হয় আমি তোমায় তোমার বাড়ি রেখে আসব। নিরাপদ জায়গা মানে? ঠিক কোথায়? এই যে কিছুটা সামনেই। একটু সময় লাগবে, তবে বেশি দূর না। তোমার বাড়িতে পৌঁছানোর সময়ের আগেই আমরা ওখানে পৌঁছে যেতে পারবো। আনাও কিছুটা ভং ধরে বলল, ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। আনায়ার কথা শোনা মাত্রই লোকটি নিজের গাড়ি স্টার্ট করল। ভালোই স্পিডে গাড়ি চালাতে থাকল। কিছুটা দূর যাওয়ার পর লোকটি আবারও আনায়াকে জিজ্ঞেস করল, নাম কি তোমার? জি, আমার নাম শান্তা মেরিসা। আমি একজন খ্রিস্টান। আমিও, আমার নাম অলিভা। আমি অলিভার। অলিভার নিজের নাম স্বইচ্ছায় প্রথমে বলতে না চাইলেও পরবর্তীতে বলেই ফেলল। অন্যদিকে আনায়ও কিঞ্চিত তাচ্ছিল্যের সাথে মুচকি হাসল। আচ্ছা, তুমি তোমার ফ্যামিলিকে জানাবে না যে তুমি আজ বাড়ি যাচ্ছ না? তারা তো দুশ্চিন্তা করবে। সে সুযোগ নেই। আমার ফোনের চার্জ নেই, আর আমার বাবা মা কিংবা ফ্যামিলি বলতেও কিছু নেই। ওহ, সো স্যাড। এই রকম আরও কিছু কথাবার্তা হলো দুজনের মাঝে। অলিভার যেন অনেকটাই তিতিক্ষিত হয়ে উঠেছে। আনাও বরাবরের মতো নিজেকে সামলে নিচ্ছে, সাথে ঠিক কোন রাস্তা পেরিয়ে অলিভার কোথায় যাচ্ছে তাতেও নজর রাখছে। ইনফরমারের তথ্য অনুযায়ী এদের আস্তানা একটাই রয়েছে এই শহরে। আনাকে যদি অলিভার কোথায় নিয়ে যায় তবে সেখানেই নিয়ে যাবে হয়তো। অনেকক্ষণ হয়ে যাচ্ছে এই অলিভার কি সব অজানা অদ্ভুত রাস্তা দিয়ে নির্জন সব জায়গায় প্রবেশ করেছে, অথচ থামবার কোনো নামগন্ধই নেই। আনা একবার সময় দেখে নিল। 12টা বাজতে আরও কয়েক মিনিট রয়েছে।
এরই মাঝে আনা খেয়াল করল এই অলিভার অদ্ভুত এক রাস্তা ধরে এগোতে লাগল। চারপাশে দূরদূরান্ত হতে মানুষের আনাগোনা মিলবে কিনা সন্দেহ। একদম ঘুটঘুটে অন্ধকারের মাঝে কাঁচা রাস্তায় কোথায় হতে কোথায় যাচ্ছে কিচ্ছু টের পাওয়া যাচ্ছে না। আনা এই পর্যায়ে চুপ না থেকে অলিভারের উদ্দেশ্যে বলল, এটা আবার কোন রাস্তা? কোথায় যাচ্ছে? ভয় পাচ্ছ নাকি? আনা অলিভারে কথায় তাচ্ছিল্যের সাথে হেসে বলল, আরেহ না, এইসব রাস্তা আগে কখনো দেখিনি তো, তাই চিন্তা করো না, আর বেশিক্ষণ লাগবে না, চলে এসেছি প্রায়। অলিভারের কথা মতো আনাও চুপচাপ বসে রইল। এবং অল্প কিছুক্ষণের মাঝেই অলিভার গাড়িটা নিয়ে বড় বড় ঘাস গাছ লতাপাতায় পূর্ণ একটা জঙ্গলের পথ ধরে এগোতে লাগলো। অনেকটা পথ এগোনোর পর অলিভার গাড়ি থামিয়ে আনায়াকে নামতে বলল। আনাও অলিভারের কথা মতো নিচে নেমে পড়ল। অতঃপর অলিভার আনায়াকে বলল সে যেন তার সাথে সাথে এবার সামনের দিকে এগোয়। কিছুক্ষণের মাঝেই দুজনেই হাঁটতে হাঁটতে একটা ছোট্ট ভাঙ্গা বাড়ির সামনে গিয়ে পৌঁছালো। অলিভার আনায়াকে নিয়ে সেই বাড়ির ভেতরে প্রবেশ করল। বাহির থেকে অগোছালো লাগলেও ভেতরেরটা অনেকটাই পরিষ্কার। এছাড়া দুজন মানুষও কালো পোশাক পরে দাঁড়িয়ে রইছে, যারা অলিভারকে দেখে কুর্নিশ করল। এদিকে অলিভার গিয়ে আলগা কাঠের দেওয়ালের ছোট্ট অংশ সরিয়ে দিতেই একটা ফিঙ্গার স্ক্যানারের সন্ধান মিলল। নিজের বাম হাত ছুতেই সম্পূর্ণ অটোমেটিকভাবে একটা দরজা খুলে গিয়েছে, মাটির নিচে অংশের যাবার জন্য সিঁড়ি দৃশ্যমান হলো। আনায়ার কাছে এইসব বিষয়গুলো অস্বাভাবিক নয়, তবে কিছুটা ভং ধরে অলিভারের উদ্দেশ্যে বলল, এসব কি? মাটির নিচে যেতে হবে নাকি? নেশাতুর স্বরে অলিভার বলল, ভয় পেও না, আমি আছি তো। এখানে তুমি আজকের রাতটা একদম সুরক্ষিত থাকবে। সকাল হলেই তো আমি তোমায় তোমার বাড়ি পৌঁছে দেব। এই বলেই অলিভার আনায়ার হাত ধরল। আনাও বেশি ঘাবড়ালো না। দুজনে সিঁড়ি বেয়ে নিচে নামতে নিলেই পেছনে হতে আপনা আপনি দরজা বন্ধ হয়ে গেল। প্রায় ঘুরিয়ে পেঁচিয়ে অনেকটা সিঁড়ি নিচে নামবার পর একটা বড় গেট এবং কয়েকজন কালো পোশাক পরা লোক পুনরায় দৃশ্যমান হলো। তারা অলিভারকে দেখা মাত্রই মাথা ঝুঁকিয়ে কুর্নিশ করল। অতঃপর তারা গেটটাও খুলে দিতেই অলিভার আনায়াকে নিয়ে আরো ভেতরে প্রবেশ করতে লাগল। মাটির নিচে এমন অদ্ভুত জায়গায় পরিবেশটা খুব একটা ভালো লাগলো না আনায়ার। অদ্ভুত সব মেডিসিন সহ নানান টাইপের গন্ধ আশেপাশে বিদ্যমান। আবার কতগুলো রুমও চতুর্পাশে, যার বেশিরভাগই দরজা লাগিয়ে রাখা। আনায়ার ভ্রুকুচকে গেলেও স্বাভাবিক থাকার চেষ্টায় রইল। তবে হঠাৎ কয়েকজন নার্সের পোশাক পরা মেয়ে দেখতেই আনা কিছুটা অবাক হল। মেয়েগুলোর চোখে মুখে এক অদ্ভুত আতঙ্ক। হয়তো সেটা অলিভারকে ঘিরেই, কিন্তু আনা ভাবতে বসেছে এখানে আদতে হয়টা কি। অলিভার আনায়াকে একটা রুমের কাছে নিয়ে গেল। আনায়ার হাতটা ছেড়ে দিয়ে দরজটা খুলে দিয়ে আনায়ার উদ্দেশ্যে পেছনে ঘুরে কিছু বলতে যাবে, ঠিক তার আগেই অলিভার নিজের কপালে ঠেকানো কোনো সরু বস্তুর স্পর্শ অনুভব করল। সাথে আনায়ার দৃঢ় কণ্ঠস্বর, একদম নড়াচড়া করবি না, বল কেনিত কোথায়? আনায়ার কথায় অলিভার প্রথমে খানিকটা অবাক হলেও পরবর্তীতে খুব বেশি একটা ঘাবড়াল না। বরং নিজের নেশাতুর মস্তিষ্কের দরুন সে যে বোকামিটা করে একজন অজ্ঞাত মেয়েকে কোনো কিছু না ভেবেই এখানে নিয়েছে এসেছে তা ভেবেই তার নিজের উপর তাচ্ছিল্য হলো তার। অন্যদিকে আনায়ার এহেন পদক্ষেপে আশেপাশের কালো পোশাক পরা লোকগুলো এগিয়ে আসতে নিলে আনা জোর গলায় চিল্লিয়ে বলে উঠল, খবরদার কেউ আসবে না, নয়তো একটাকেও বাঁচতে দেব না। আনায়ার পিস্তল সম্পূর্ণ লোড করা রয়েছে। আপাতত শুধু মন মজুরি অনুযায়ী এক একটা গুলি জায়গামতো ব্যবহার করা। আয়ানার কথা না শুনেই লোকগুলো এগিয়ে আসতে নিলে আনা পিস্তলটা আরো শক্ত করে অলিভারের কপালে চেপে ধরল। যথারীতি অলিভারও নিজের সবাইকে ইশারায় কাছে আসতে মানা করল। ততক্ষণে আনা কিঞ্চিত রুক্ষ হেসে বলল, ভেরি গুড, এবার বল কেনিত কোথায়? ওকে কেন ধরে নিয়ে এসেছিস? আর আনায়ার কথা সমাপ্ত হবার পূর্বেই অলিভার জোরে আনায়ার পায়ে ল্যাংমা রল ফেলে দেওয়ার প্রচেষ্টায়। আনাও আচমকা নিজেকে সামলাতে না পেরে ছিটকে নিচে পড়ে গেল। সাথে হাত থেকে পিস্তলটা ছুটে সরে যেতেই অলিভার দ্রুত সেটা তুলে নেওয়ার জন্য উদ্বিগ্ন হল। তবে আনা ঠিক তার আগেই নিচ থেকে কোনোমতে উঠে দাঁড়িয়ে পিস্তলটা হাতে না আগপাচ কিছু না ভেবে সোজা অলিভারকে নিশানা করে শুট করল। ঘটনা এতই দ্রুত ঘটল যে অলিভার সহ আশেপাশের কেউই তা বুঝতে পারেনি। আনা নেহাতি প্রচণ্ড পোক্ত খোলা চুলগুলো বিচ্ছিন্নভাবে এলোমেলো। আনা থামল না, বরং অলিভারকে কোনো সুযোগ না দিয়েই ওর বুক বরাবর আরো দুটো গুলি বিধিয়ে দিল। অলিভার আকস্মিক নিচে পড়ে যেতেই আশেপাশে থেকে যে কয়েকজন লোক দৌড়ে এলো, আনা একে একে তাদেরকেও গুলি করল। চিন্তা ভাবনা যেন একটাই যে এই মুহূর্তে কাউকে জ্যান্ত রাখা যাবে না। আশেপাশে কয়েকটা লাশ ছড়িয়ে ছিটিয়ে পড়তেই কয়েকজন নার্স এসবে সম্পূর্ণ ভয় কাঁপতে লাগল। তারা পালিয়ে ভেতরে চলে যাওয়ার আগে আনা ক্ষিপ্ত স্বরে বলল, কেউ পালাবে না, না হলে সবগুলোকে শেষ করব। এই কথা শুনে একজন ভয়ে ভয়ে বলল, প্লিজ আমাদের বেন না, আমাদের কোনো দোষ নেই, আমাদের এখানে জোর করে। আনা ওদের কথা শেষ হবার পূর্বেই আবারও জিজ্ঞেস করল, কেনিত কোথায়? কেনিতকে কি করা হয়েছে?
আনায়ার কথা মেয়েগুলো হয়তো বুঝল না। কেনিথ নামে তো তারা কাউকে সেভাবে চেনে না। আনা আবারও পোক্ত বলল। কি হলো, কথা বলছো না কেন? বলো কেনিথ কোথায়? এখানে একজন লোককে আনা হয়নি? তবে বলো কেনিথ কোথায়? আমার বোন ইনা কোথায়? বলো ইনা, কেনিথ এরা কোথায়? নার্সগুলো কেনিথকে শুরুতে না চিনলেও এবার আনায়ার কথায় কিছুটা অবাক হলো। তাদের ভাবনা অনুযায়ী যা বুঝলো তা হলো আনা হয়তো তাদের ইনা ম্যামকেই খুঁজছে। তবে ইনা যে আনায়ার বোন এটাতে তারা কিছুটা অবাক। এছাড়া একটু আগে তাদের ইনা ম্যাম, তবে যে লোকটি ধরে নিয়ে এসেছে সেই হয়তো কেনিথ। এই ভাবনা অনুযায়ী তারা আনায়াকে বলল, নিচে গ্রাউন্ড ফ্লোরে ইনা ম্যাম আছে। ওই যে ওদিকটায় যাওয়ার রাস্তা আছে, ওখানে হয়তো ওই আপনি যার কথা বলছেন তিনিও আছে। আমরা এর চেয়ে বেশি কিছু জানি না। নার্সগুলো ইনাকে ম্যাম বলছে, এটা শুনে আনা কিছুটা অবাক হলো। বুঝতে পারছে না এরা কাকে ইনা ম্যাম বানাচ্ছে। সে যেটাই হোক, এখন এসব ভাববার সময় নেই। আনা কথামতো নার্সের দেখানো রাস্তা অনুসরণ করেই সামনে দিকে এগিয়ে গেল। নিচে যাওয়ার জন্য আরও একটি সিঁড়ির রাস্তা দেখা যাচ্ছে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, তবু আনা দেরি করল না, বরং অতিদ্রুত গতিতে নিচের দিকে নামতে লাগল। ঘুটঘুটে অন্ধকারের মাঝে একটা ছোট্ট নীল বাল্বের আলোয় চারপাশটা কিছুটা স্বচ্ছ দেখা যাচ্ছে। চেয়ারের উপর বসে রইছে হাত পা বাঁধা এক বলিষ্ঠ দেহের মানব। বড় বড় চুলগুলো এলোমেলো, দেখতেও সম্পূর্ণ বিধ স্টের ন্যায় ধীরে ধীরে শ্বাস ফেলছে, তো মাঝে মধ্যে ঝিমাচ্ছে। মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ছোট ছোট ইলেকট্রোড লাগিয়ে রাখা হয়েছে। বাহ্যিক পরিস্থিতি দেখে এটাই মনে হচ্ছে যে কিছুক্ষণ আগেই লোকটিকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে। এই বিধ্বস্ত মানবটি আর কেউ নয়, বরং কেনিথ। সবাই যখন গাড়ির আশেপাশে গিয়ে শোরগোল করতে ব্যস্ত ছিল, ঠিক তখন কেনিথ পড়ে রয়েছিল রাস্তার কোনায়। আর সেই সাদা শাড়ি পরা নারীটি আর কেউ নয়, বরং ইনাই ছিল। বিকৃত মস্তিষ্কের এই ইনা তড়িঘড়িতেও খুব ঠান্ডা মাথায় নিজের পরিকল্পনা সাজিয়েছে। নিজেকে পরিপূর্ণ বৃদ্ধা বানাতে কোনো কসরত বাকি রাখেনি। সাথে সেট করতে একটা নিষ্পাপ বাচ্চাকে বলি দিতেও দুবার ভাবেনি। তবে সে যখন দেখল তার পরিকল্পনা অনুযায়ী কেনিথ একবারেই শেষ হয়ে যায়নি, তখন আর বিন্দুমাত্র সময়ও দেরি না করে দ্রুত তার লোকজন সহ গাড়ি নিয়ে লোকচক্ষুর সম্মুখীন হবার পূর্বেই কেনিথকে জোর করে গাড়িতে তোলা হয়। এছাড়া কেনিথকে সামলানোর জন্য আলাদা করে ওর ঘাড়ে ইনা ইঞ্জে কষনো পুশ করেছিল। এরপর সোজা নিয়ে আসা হয়েছে এখানে। ইনায়ার কার্যক্রমে বাধা দেওয়ার মতো সাহস এখানে কারোরই নেই। এদিকে অলিভারও ছিল না যে তাকে কিছু বলে আটকাতে পারবে। আর এই সুযোগটাই কাজে লাগিয়েছে ইনা। বহুদিনের প্রতি শোধের আগুন জ্বলছে ইনা মাঝে। কিন্তু বরাবরই তাকে নানান বাহানা করে দমিয়ে রাখা হয়েছে। প্রতিবারই শুনেছে কেনিথকে তার কথা মতো মেরে ফেলার পরিকল্পনা করা হয়েছে। অথচ কেনিথ নাকি এখন অব্দি রল না। একটা সময় গিয়ে ইনা খুব ভালো করেই বুঝেছে যে এসব এক প্রকার বাহানা। বরাবরের মতো তাকে শুধু ব্যবহার করা হচ্ছে। তারও আপত্তি ছিল না এসব করতে। শুধু শর্ত ছিল সে কেনিথের তত্ত্ব চায়। কিন্তু তার এই ইচ্ছেটাই যেন কেউ পূরণ করতে পারছিল না। বর্তমানে ইনায়ার হাতে ধারালো একটা প্লাস। ইনা সেটির দিকে একমনে তাকিয়ে, ঠোঁটের কোনায় মৃদু বাঁকা হাসি। অদ্ভুত এক প্রশান্তিতে নিজেকে পরিপূর্ণ লাগছে তার। ধীরে ধীরে ইনা নিজস্ব ভঙ্গিতে কেনিথের দিকে এগিয়ে গেল। কেনিথের সামনে যাওয়া মাত্রই ও হাঁটু গেড়ে কেনিথের সামনে বসে পড়ল। নিচ হতে মাথাটা বাঁকা করে কেনিথের বিধ্বস্ত চেহারার দিকে তাকালো। অতঃপর নিরেটভাবে বলতে লাগল, তোমার মনে আছে ভিকে? একটা সময় তোমার জন্য কত পাগলামো করেছি। তোমাকে আমার নিজের আইডল ভেবেছি। কতটা বোকা ছিলাম আমি। বড়রা সবসময় বলতো আইডল হয় ভালোরা। তোমার মতো ইবলিশরা কখনো আইডল হতে পারে না। তবে আমি বলবো হতে পারে, অবশ্যই হতে পারে। এই যেমন তুমি আজও আমার আইডল। পার্থক্য একটাই, তখন আমি একজন রকস্টারের গানের পাগল ছিলাম। আর এখন আমি একজন পিশাচের পৈশাচিকতার। এইটুকু বলেই ইনা খানিকটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। অতঃপর স্বাভাবিক নরম কণ্ঠে হয়ে পুনরায় বলতে লাগল, ভিকে বাবার সাথে তোমার করা সবকিছু আমার চোখে ভাসছে। কি করি বলো তো? আমার না তোমার সাথেও ঠিক তেমন কিছুই করতে ইচ্ছে হচ্ছে। দেখো, এতদিন ধরে কত কিছুর বন্দোবস্ত করে রেখেছি আমি। শুধু একটাই চাওয়া ছিল, তোমার তত্ত্বর খবরটা শুনতে চাই। নিজ হাতে তোমায় শেষ করতে চাই। অবশেষে যেন আজ সেই সুযোগ হয়েছে। এই বলেই ইনা কিছুটা তটস্থ হয়ে কেনিথের আঙ্গুলের দিকে তাকালো। ডান হাতের আঙ্গুলগুলোর উপর কয়েকবার প্লাস দিয়ে ছোঁয়ালো। মুহূর্তেই পৈশাচিকভাবে কিঞ্চিত হেসে ফেলল। যদিও এখানে নিয়ে আসার পর ইনায়ার লোকজন দিয়ে নানান চার করা হয়েছে কেনিথকে। কিন্তু একটা সময় ইনায়ার নিজ ইচ্ছেতেই সে কেনিথের সমাপ্তিটা নিজ হাতে করার সিদ্ধান্ত নেয়। কোনোভাবেই যেন তার ভেতরে জ্বলতে থাকা ভের আগুন নিচ্ছে না। ইনায়ার ভীষণ ইচ্ছে হচ্ছে যুগের পর যুগ কেনিথ বেঁচে থাকুক, আর সে নিজ হাতে কেনিথকে ধীরে ধীরে কঠিন যন্ত্রণার সহিত শেষ করুক।
কিন্তু পরক্ষণেই তার অস্থির মস্তিষ্ক চাইছে কেনিথকে নিমিষেই শেষ করাটাই উত্তম হবে। এত সময় তো তার কাছে নেই। ইনা আচমকাই অস্থির হয়ে উঠল। আগপাছ না ভেবেই কেনিথের তর্জনী আঙ্গুলের নখের উপর প্লাসটা চেপে ধরল। ধারালো অংশ দিয়ে নিমিষেই নখের পুরো অংশটা এবড়োথেবড়ো ভাবে টেনে তুলে ফেলল। নখের পাশাপাশি রতযুক্ত খানিকটা মাংসও ছিঁড়ে উঠে এলো। কেনিথও ব্যথার চোটে পুরো সময়টা দাঁত খিচে চোখ বুজে রইল। কিন্তু ইনা এতে মোটেও খুশি হল না। সে তো চাইছে কেনিথ তার বাবার মতোই কঠিন যন্ত্রণা অনুভব করুক। কিন্তু সেই শুরু থেকেই দেখছে যে কেনিথ সেভাবে কোনো প্রতিক্রিয়াই করছে না। এমনটা হলে কিভাবে হয়, তার তো কেনিথের জবিদারক চিৎকার শুনতে ইচ্ছে হচ্ছে। ইনা আক্রোশে হাত থেকে প্লাসটা দূরে ছুঁড়ে ফেলল। তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে কেনিথ চুল সজোরে টেনে ধরে কেনিথের ঝোঁকানো মাথাটা টেনে উপরে তুলল। কেনিথ নিভু নিভু চোখে ইনায়ার দিকে তাকিয়ে। একে তো ইনজেকশনের রিয়াকশন এখনো কাটেনি, তার উপর আবার টর্চা। ইনা কেনিথের উদ্দেশ্যে হিসহিসিয়ে বলতে লাগল, চিৎকার কেন করছিস না? তোর চোখে পানি দেখতে চাই আমি। তোর আর তো নাদ শুনতে চাই আমি। শেষ করে দিয়েছিস তুই। সবকিছু শেষ করে দিয়েছিস। আমার পুরো পরিবার, আমার প্রিয়জন প্রত্যেকেই আজ তোর জন্য ধ্বংস। কিসের এত আক্রোশ ছিল তোর? আমার বাবা, আমার বোন, আমি কি করেছিলাম তোর? জবাব দিচ্ছিস না কেন? তোর কিসের ক্ষতি করেছিলাম আমরা? বল, কথা বল কুকুর। কেনিথ কয়েকবার ঢোক গিলল। বলার মতো জোর নেই তার, কিছু বলতে চেয়েও বলতে পারছে না। তবুও আধো আধো স্বরে আওড়ালো, ইনা। এটুকু বলতে না বলতেই ইনা কিছুর আওয়াজ শুনতে পেল। মুহূর্তেই নিজের ধ্যান অন্যদিকে ফিরল। ঘড়িতে সময় দেখল আর মাত্র 2 মিনিট রয়েছে 12টা বাজতে। ইনা ভাবতে লাগলো হয়তো অলিভার চলে এসেছে। এই মুহূর্তে যদি অলিভার এখানে চলে আসে তবে হয়তো সে তার কাজে বাধা দিতে পারে। কিন্তু এমনটা তো হতে দেওয়া যাবে না। ইনা কেনিথকে ছেড়ে দিয়ে কয়েক পা এগিয়ে রুমের দরজার কাছে এগিয়ে গেল। এটা সম্পূর্ণটাই মাটির নিচে, এবং এখানে আসার জন্য রুমের বাহিরে একটা সিঁড়ি রয়েছে। সেটা বেয়ে ওঠা নামা করতে হয়। ইনা তাকিয়ে দেখল বাহিরটা অন্ধকারে আচ্ছন্ন, তবে উপর থেকে কারো নিচে আসার আওয়াজ শোনা যাচ্ছে। ইনা দ্রুত কেনিথের কাছে এগিয়ে এলো। ইনা আর কেনিথের মাঝে কিছুটা দূরত্ব রয়েছে। ইনা নিজের স্কার্টের পেছনে গুজে রাখা পিস্তলের অর্ধেকটা ধরে একটানে বের করে কেনিথের দিকে তাক করল। ঘড়িতে তাকিয়ে একবার সময়টা দেখে নিল। নিমিষেই অসুস্থ মস্তিষ্কের ন্যায় বিস্তৃত মুচকি হেসে কেনিথের উদ্দেশ্যে বলল, সময় শেষ ভিকে। আর মাত্র কয়েক সেকেন্ড। নতুন দিনের সূচনা আর তোমার জন্য হচ্ছে না ভিকে। আমার পুরোপুরি ইচ্ছে পূরণ না হোক, তবে তোমায় নিজ হাতে শেষ করতে পারবো, এটাই আমার শান্তি। ওপারের নরক যন্ত্রণার জন্য তোমায় আমার শুভকামনা রইল। এই বলেই ইনা সময় গুনতে লাগল। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2। ইনা হয়তো 1 বলেই ট্রিগারে চাপ দিত, কিন্তু তার আগেই আকস্মিক হাতের পিস্তল থেকে গুলি ছুটল। তবে সেটা নিশানা অনুযায়ী কেনিথের গায়ে লাগলো না, বরং অন্যদিকে ছিটকে সরে গেল। সঙ্গে ইনা নিজেকে সামলাতে না পারায় সেও নিচে পড়ল। তার হাতের পিস্তলটাও ছিটকে পাশে পড়ে গিয়েছে। আকস্মিক এ ঘটনায় কি ঘটল তা বুঝবার আগেই সে খেলায় করল, তার হাতে গুলি লেগেছে, যেখান থেকে অনবরত রত ঝরছে। ইনা পাশে তাকিয়ে দেখল অন্ধকারে ঝাপসা আলোয় দূরে একটা মেয়ে তার দিকে পিস্তল তাক করে দাঁড়িয়ে রইছে। যদিও ইনা মেয়েটার চেহারা স্পষ্ট দেখতে পারছে না, আর তার ইচ্ছেও নেই এই মুহূর্তে তাকে দেখার। ইনা সে নিজের হাতের ব্যথার কথা ভুলে গেল। মুহূর্তেই পাশ থেকে পিস্তলটা তুলে নিয়ে শটানভাবে দাঁড়িয়ে পড়ল। চোখে মুখে তার তীব্র ক্ষোভ। এরই মাঝে অন্ধকারে দাঁড়িয়ে রত গরম চোখে তাকিয়ে থাকা মেয়েটা অর্থাৎ আনা চিৎকার করে বলল, সেভাবে রয়েছিস সেভাবেই থাক, নয়তো আমি আবারও শ্যুট করতে একবারও ভাবব না। ইনায়ার এসব কথা শুনতে ধ্যান নেই। সে আনায়ার দিক থেকে নজর সরিয়ে কেনিথের দিকে তাক করল। অতঃপর আনায়ার দিকে পুনরায় মুখ ফিরিয়ে জোর গলায় হিসহিসিয়ে বলল, কিচ্ছু করতে পারবে না কেউ আমার। তবুও যদি মা রতে চাস তবে মেরে ফেল আমায়, কিন্তু আগে আমায় ওকে নিজ হাতে শেষ করতে দে। ওকে আজ মরতেই হবে। ওকে আর চোতে দেব না আমি। এই পর্যায়ে আনা খানিকটা চমকে উঠল। এই কণ্ঠস্বর তো তার একদম পরিচিত। নিমিষেই যে মানুষটার কথা তার মাথায় এলো তাতে আনা আরো বেশি বিস্মিত। কিছুক্ষণের জন্য হিতাহিতজ্ঞানশূন্য মনে হলো নিজেকে। এটা তো ইনায়ার কণ্ঠস্বর মনে হচ্ছে, তার বোন ইনা, যাকে সে এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছে, সেই ইনা। কিন্তু ও এখানে এভাবে, আবার কেনিথ ওভাবে। আনা কিছুক্ষণের জন্য থমকে গেল। অথচ ইনায়ার এসবে কোনো খেয়াল নেই। সেই নিজের নজর ঘুরিয়ে কেনিথের দিকে তাকালো। কেনিথের বিধ্বস্ত হয়ে মাথা কিছুটা ঝুঁকিয়ে রেখেছে। আবার সে ইনা আর আনা দুজনকেই দেখার চেষ্টা করছে। আনায়ার কণ্ঠস্বরেই সে বুঝেছে যে আনা এসেছে এখানে।
বিড়বিড় করে কয়েকবার আনায়ার নামও আওড়িয়েছে, কিন্তু জোর গলায় কিছু বলার মতো পরিস্থিতি নেই তার। নয়তো এই মুহূর্তে তার কিছু বলার ছিল। কিছু নয়, বরং অনেক কিছু বলার ছিল, বিশেষ করে আনায়াকে। কিন্তু শেষ সময়ে তার এমন ইচ্ছেতেই কেন যেন নিজের প্রতি তাচ্ছিল্য হচ্ছে। এদিকে ইনায়ার কার্যক্রম দেখে আনা নিজেকে তটস্থ করল। ইনা এসব করতে চাচ্ছেটা কি? ইনায়াকে পরবর্তী বোঝা যাবে, কিন্তু আগে ওকে থামানোটা জরুরি। আনা ঠোঁট ভিজিয়ে জোর গলায় থাকল, ইরা কি করছিস এসব? থেমে। আনায়ার কথা আর শেষ হলো না, বরং গুলির আওয়াজে মাটির নিচে রেহেনবদ্ধ রুমটা যেন কেঁপে উঠল। গুলির আওয়াজ বারবার প্রতিধ্বনি সৃষ্টি করল। আনা আকস্মিক স্তব্ধ হয়ে পড়ল। ইনা আনায়ার মুখে নাম ইরা নাম শুনে হয়তো কিছুটা অবাক হয়েছিল। সে কেনিথের দিক থেকে নজর সারিয়ে আনায়ার দিকে অবাক চাহনিতে এক পলক তাকিয়ে ছিল মাত্র। তবে ঠিক সেই মুহূর্তেই আনায়ার দিক হতে একটা গুলি গিয়ে সোজা ইনায়ার বুকের একপাশে গিয়ে লাগল। ইনা ছিটকে কিছুটা গা কাঁপিয়ে পেছনে সরে গেল। ইনা যেমন আকস্মিক কিছুই বুঝে উঠতে পারল না, তেমনি আনাও হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইছে। এইবার নিজের দুহাতে ইনায়ার দিকে তাক করে রাখা পিস্তলের দিকে তাকালো তো আরেকবার ইনায়ার দিকে। বুঝে উঠতে পারছে না এইমাত্র ইনায়ার গায়ে লাগা গুলিটা কি তার পিস্তল থেকেই বেরিয়েছে। কিন্তু সে তো ট্রিগারে চাপি দেয়নি এখনো। আর তার পিস্তলে তো সাইলেন্সার লাগানো রয়েছে। তার পিস্তল থেকে শুট করলে তো এত আওয়াজ হওয়ার কথা নয়। আনা বোঝার চেষ্টা করল যে গুলিটা তার পেছনে থেকে গিয়ে লেগেছে ইনায়ার। এর মানে তার পেছনে কেউ দাঁড়িয়ে রইছে। আনা নিজেকে কোনোমতে সামলে পিছনে ফিরে সেই আগন্তুককে দেখতে যাবে, ঠিক তার পূর্বেই আরও একটা গুলি গিয়ে ইনায়ার বুকের পাশে লাগল। ইনাও এবার আর নিজের ভারসাম্য ধরে না রাখতে পেরে নিচে গুটিয়ে পড়ে গেল। তের স্রোতে তার চারপাশটা পরিপূর্ণ হতে থাকল। অন্যদিকে আনা পেছনে ঘুরে পিস্তল হাতে দৃঢ়তার সহিত দাঁড়িয়ে থাকা আগন্তুককে দেখে আকস্মিক আরও একবার চমকে উঠল। এই মুহূর্তে তার ঠিক কি প্রতিক্রিয়া হওয়া উচিত আদতে আনা নিজেও জানে না। সম্পূর্ণ নিস্তব্ধ আর অচল লাগছে নিজেকে। বারবার এটাই মনে হচ্ছে, কেন হচ্ছে এসব? এমনটা তো হওয়ার কথা ছিল না। কেন সবাই এভাবে একে একে সযজ্ঞের খেলায় মেতে উঠেছে? কেন সবাই শান্তিতে বাঁচতে চাইছে না? কেন সবাই